আচ্ছা, তো আমাদের কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তারপরে আমাদের একটু পরীক্ষা সম্পর্কিত কথাবার্তা রয়েছে। আর আমাদের পরীক্ষার ডেট হচ্ছে আই থিঙ্ক 16ই মার্চ। 16ই মার্চ না 25 বলেন একটু আগে? না না, পরীক্ষা পরীক্ষা ও, পরীক্ষা 16ই মার্চ। 16ই মার্চ আমাদের পরীক্ষা। তাহলে 16ই মার্চ পর্যন্ত আমরা মূলত প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করবার জন্য আমাদের জন্মকুণ্ডলী লাগবে কিছু, সেগুলো আমরা দেখব। আর কিছু নতুন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো একটু অন্যরকম লাগবে। আর 16ই মার্চের পর থেকে আমরা দুটো ব্যাচ আবার একসঙ্গে সেমিস্টার 3-তে ঢুকবো। তো তার আগে আমাদের মেইনলি প্র্যাকটিস ওরিয়েন্টেড কাজকর্ম করব। আজকে আমরা দুটো কুণ্ডলী কাজ করব, তার মধ্যে একটা হচ্ছে আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইনের কুণ্ডলী, অদ্ভুত কুণ্ডলী। আর দ্বিতীয় যে কুণ্ডলীটা আমরা করব সেটা হচ্ছে গডসে, নাথুরাম গডসের কুণ্ডলী। নাথুরাম গডসে নিশ্চয়ই আপনারা জানেন। হুম, গান্ধীজিকে হত্যা করেছিল। হ্যাঁ, তিনি একজন খুনি, মার্ডারার। তো তার আগে আমি একটু দেখে নিই কি কি প্রশ্ন এসছে। প্রশ্নগুলো দেখে তারপরে ইয়ে করবো। 241 আমি দেখলাম কিছু কোশ্চেন এসছে। তার মধ্যে রয়েছে জেনারেল প্রেডিকশন উইথ লাইভ চার্ট উইথ বক্রী গ্রহ, সাধারণ প্রেডিকশন করবার পর বক্রী গ্রহের কারণে গ্রহফল বিচারের পরিবর্তন, এই বিষয়টা নিয়ে যদি আজকে আলোচনা করেন। ঠিক আছে, এটা আমরা আলোচনা করব। তো এই ক্ষেত্রে আমরা আগে যেটা করব সেটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইনের জন্মকুণ্ডলী, এটা আমি দেখবো। তো এটা আমরা হ্যাঁ, কাকে? কাল মিউট পরশু যেন। মিউট, লোকজন সব শুনে নেবে। তাহলে আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইন বা চার্ট যদি আমরা খুঁজি, তার ডেট অফ বার্থ হচ্ছে 14ই মার্চ 1879। মজার জিনিস হচ্ছে আমারও ডেট অফ বার্থ হচ্ছে 14, কিন্তু ডিসেম্বর। আর 1879 নয়, 1979। তাহলে 14ই মার্চ আপনারাও নিজেরা একটু কুণ্ডলীটা করুন। 1879। আর টাইম হচ্ছে 11টা 30, 11টা 30। আর প্লেস অফ বার্থ হচ্ছে, শহরটার নাম হচ্ছে ইউএলএম, উলম। 11:30 AM না PM? 11টা 30 AM। তাহলে আমরা কুণ্ডলীটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কুণ্ডলীটা আঁকতে হবে। আমরা এক্সপেক্ট করবো এখানে এক বা একাধিক গ্রহকে আমরা বক্রী অবস্থায় পাবো, নাও পেতে পারি। জেনারেলি আমরা দেখতে পাই যে বক্রী গ্রহরা যে কোনো একটা কুণ্ডলীর যে স্টেটাস, সেই স্টেটাসকেই চেঞ্জ করে দিতে পারে। একটা কুণ্ডলীর যে ভাষা, সেই ভাষাকেই চেঞ্জ করে দিতে পারে। তো লক্ষ্য করুন, ওনার জন্মকুণ্ডলীতে শনি, রবি, বুধ, শুক্র
এরা হচ্ছে অবস্থান করে রয়েছে মীন রাশিতে। তাহলে শনি, রবি, বুধ আর শুক্র, এরা সবাই এই ঘরটাতে অবস্থান করে রয়েছে। ওনার লগ্ন হচ্ছে মিথুন, হচ্ছে কেতু। এই চার্টটা হয়ে যাওয়ার পরে আমি একটা ছোট্ট ব্রেক নেব। ব্রেক নেবো মানে দরজাটা বন্ধ করে আছে। এখানে হচ্ছে ইউরেনাস, মেষে রয়েছে নেপচুন, আর প্লুটো রয়েছে দ্বাদশে। এখানে গুরু মানে বৃহস্পতি। এবার হচ্ছে গিয়ে সেই সাংঘাতিক কম্বিনেশন মঙ্গল রাহু। দেখুন 8 নম্বর ঘরে তুঙ্গ মঙ্গল আর রাহু তার সঙ্গে। এবার চাঁদ হচ্ছে এখানে, চন্দ্র 18 নম্বর নক্ষত্রে। আমরা তো একটু একটু নক্ষত্র শিখেই গেছি, তাহলে নক্ষত্রগুলো আমরা লিখে ফেলি। মঙ্গল রাহু দুজনেই অবস্থান করে রয়েছে 21। গুরু, তাকে আমরা দেখতে পাচ্ছি ধনিষ্ঠা নক্ষত্রে। শনিদেব তিনি অস্ত হয়ে আছেন, অস্ত মানে হচ্ছে 26 নম্বর নক্ষত্রে তিনি রয়েছেন। সূর্যদেব, ডেট অফ বার্থ একবার বলবেন? হ্যাঁ নিশ্চয়ই বলবো, আগে এটা লিখে নিই। সূর্যদেব তিনি অবস্থান করে রয়েছেন 25 নম্বর নক্ষত্রে। বুধ তিনি রয়েছেন রেবতী নক্ষত্রে, নিজের নক্ষত্রে। গত বুধবার আমরা রেবতী নক্ষত্র সম্পর্কে একটা ক্লাস করেছিলাম, আপনারা দেখবেন ক্লাসটা। তারপরে একাধিক মানুষ, ওই ভিডিওটা আমি ওপেনও করেছিলাম, একাধিক মানুষ আমার কাছ থেকে এই নোট পারচেজ করতে চেয়েছে, তো আমিও খুব খুশি হয়ে গেছি। না, বুধ কিন্তু এখানে 26 নম্বর নক্ষত্রেই রয়েছে। বুধ 26, শুক্র 27। লগ্নের নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি আর্দ্রা। মনে রাখবেন আর্দ্রা নক্ষত্র, এই এই ব্যাপারটা আমাদের পরে কাজে লাগবে। এরপরে হচ্ছে কেতু। কেতুতে আমরা পাচ্ছি 8 নম্বর নক্ষত্র। আর ইউরেনাসে আমরা পাচ্ছি, ইউরেনাসের নক্ষত্র আমাদের দরকার নেই, ইউরেনাস নেপচুন প্লুটো নক্ষত্র ছাড়াই না। আচ্ছা, ডেট অফ বার্থটা হচ্ছে 14ই মার্চ 1979, সরি 1879। 14/03/1879, 1879, 11টা 30। আর প্লেস অফ বার্থ হচ্ছে উলম, ULM, উলম। স্যার এটা কোন ব্যক্তির চার্ট? এটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। আচ্ছা। ওনাকে মোটামুটি পৃথিবীর ওই সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে ধরা যেতে পারে।
তো অ্যালবার্ট আইনস্টাইন একটা তথ্য আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে E=mc²। এটাকে বলা হয় শক্তি এবং ভরের পরস্পর রূপান্তরের সূত্র। এই সূত্রের প্রমাণের সঙ্গে সঙ্গে তিনি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি প্রমাণ করেছিলেন। তার এই থিওরিতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা কোনো বস্তু যদি আলোর বেগে চলে, খুব ভালো করে শুনবেন, কোনো ব্যক্তি বা বস্তু যদি আলোর বেগে চলে, তাহলে তার আহ ভর অসীম হবে এবং তার সময় সেটা হচ্ছে গিয়ে একদম স্থির হয়ে যাবে। সে তখন সূক্ষ্ম শরীরের মতন হয়ে যাবে, সে অতি সূক্ষ্ম হয়ে যাবে, আর তার সময় স্থির হয়ে যাবে। মানে তখন বলা যেতে পারে যে সূক্ষ্ম শরীরে বিচরণ করবে এবং আলোর গতিতে, তখন তার বয়স বাড়বে না। মানে তার বয়স হচ্ছে কি একদম স্থির হয়ে যাবে। মানে যদি কেউ আলোর গতিতে আর কি এগিয়ে যায়, তাহলে হচ্ছে তার বয়স, তার সময় স্থির হয়ে যাবে, তার আর বয়স বাড়বে না, সারা পৃথিবীর বয়স পরিবর্তিত হয়ে যাবে। যেমন আমরা হচ্ছে গিয়ে গতদিন আমরা পড়েছিলাম যে অতিরিক্ত ভ্রমণের ফলে, ব্রহ্মলোক বা অন্যান্য জায়গায় ভ্রমণের ফলে তার সময় সম্প্রসারণ হয়। কার? রেবতীর পিতা। রেবতীর পিতার নাম ছিল কি, মনে আছে কারুর? কুশস্থলী, জলমগ্ন রাজ্য কুশস্থলীর রাজা কাকদলী। কাকুদমি। তিনি হচ্ছে গিয়ে বিভিন্ন লোকে ভ্রমণ করেছিলেন মেয়ের জন্য পাত্র অন্বেষণ করতে গিয়ে, এবং রেবতীর সঙ্গে আমরা সম্পর্ক যোগ করতে পেরেছিলাম একজন অবতারের। তার নাম কি বলতে পারেন? রেবতীর স্বামীর নাম ছিল কি? বলরাম। Yes. বলরাম। হুম। তো সেই সময় থেকেই কিন্তু এই যে তিনি ভ্রমণের ফলে সময় সম্প্রসারিত হয়, তাই তিনি যখন ফিরে আসেন তখন বহু যুগ অতিক্রান্ত হয়েছিল। তাহলে এই সময় সম্প্রসারণ, এইটা কিন্তু মহাভারতে এইসব গল্প ছিল, তখনকার মানুষরা এগুলো জানতেন। অ্যালবার্ট আইনস্টাইন পরবর্তীকালে করেছেন, কিন্তু ভারতীয় মুনি ঋষিদের এই সম্পর্কে ধারণা ছিল। তারপর মানুষ বলতেই পারে যে এই সমস্ত হচ্ছে গিয়ে ভুলভাল কথাবার্তা, কিন্তু এগুলো সব মিলে যাচ্ছে, মানে ব্যাপারগুলো হচ্ছে গিয়ে সমস্ত ম্যাচিং রয়েছে। যে বহু বছর অতিক্রান্ত হতে পারে এই কনসেপ্টটা ছিল। তাহলে এই কনসেপ্টটা যখন ছিল, তখন এটা মানার, না সরি, না মানার কোনো জায়গা নেই যে ওনারা এটা জানতেন যে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে সময় সম্প্রসারিত হয়, যাকে বলা হয় টাইম ডাইলেশন। মানে টাইম ডিলে হয়ে যাবে। যেমন সেকেন্ড, 1 সেকেন্ডে হয়তো 5 বছর হয়ে গেল, আমি দেখলাম 1 সেকেন্ড হয়েছে, পৃথিবীতে ফিরে এসে দেখলাম 50 বছর হয়ে গেছে। তার আলোর গতিবেগ কি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার সেকেন্ডে আলোর তিন গতি? লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড 25 সেকেন্ড। হ্যাঁ। এবং আপনাদের ব্যাপারটা মনে হতে পারে যে এটা বাস্তবে হয় না, কিন্তু এটা বাস্তবে হয়। এটা অবশ্যই বাস্তবে হয়, এবং তার প্রমাণ হচ্ছে বিভিন্ন মহাজাগতিক কণা, যেমন মেসন, মেসন, এই ধরনের বিভিন্ন কণা, এরা মহাকাশ থেকে পৃথিবীতে আসছে এবং এদের বেগ হচ্ছে আলোর বেগের সমান। তো এদের জীবনকাল হচ্ছে কয়েক সেকেন্ড, কয়েক মিলি সেকেন্ড, কিন্তু এরা হয়তো 5,000 আলোকবর্ষ দূর থেকে আসছে। তার মানে 5,000 বছর, 5,000 আসছে। কারণ ওর কাছে ওটা কোনো সময়ই মনে হয়নি। ওর জীবনকাল হচ্ছে 1 মিলি সেকেন্ড, কিন্তু 1 মিলি সেকেন্ডও কাটেনি, ঘড়ি স্থির হয়ে গেছিল। যেই মাত্র পৃথিবীতে এসে থামলো, সঙ্গে সঙ্গে ওর ঘড়ি চলতে শুরু করলো। যেই মুহূর্তে ঘড়ি চলতে শুরু করলো, সঙ্গে 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 1 মিলি সেকেন্ড হয়ে গেল, ও ধ্বংস হয়ে গেল। কিন্তু তার আগে ও তো আলোর বেগে এসছে, ওর কাছে যেহেতু আলোর বেগে এসছে, ওর কাছে সময় স্থির হয়ে গেছিল। সময় স্থির হয়ে গেছিল, সময় আর বাড়েনি। এবার ও যখন এসে পৃথিবীতে অবতরণ করলো, তখন কিন্তু ওর অলরেডি সময় শুরু হলো। যেই সময় শুরু হলো, সঙ্গে সঙ্গে 1 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড কেটে গেল, সঙ্গে সঙ্গে সে ধ্বংস। তাহলে এই যে অসংখ্য পার্টিকলস পৃথিবীর দিকে আসছে, মহাজাগতিক রশ্মি সমূহ, এরা হয়তো লক্ষ বছর পাড়ি দিয়ে আসছে, কিন্তু এদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, কারণ এদের কাছে সেই 1 মিলি সেকেন্ড সময়ও কাটেনি। এটাই হচ্ছে গিয়ে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি।
যাই হোক, সবকিছুই অনিত্য, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আইনস্টাইনের কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি, এবং এই দুটো কুণ্ডলীর মধ্যে স্পেশালিটি হচ্ছে কি আর্দ্রা নক্ষত্র। এরপরে আমরা নাথুরাম গডসের কুণ্ডলী দেখবো। আর্দ্রা নক্ষত্র এই দুটো জায়গাতে ভীষণভাবে ইম্পর্টেন্ট। খেয়াল করুন, লগ্ন হচ্ছে মিথুনে রয়েছে, মিথুন লগ্ন, দ্বিতীয় কেতু, অষ্টমে মঙ্গল রাহু, পঞ্চমপতি দ্বাদশপতি তিনি তুঙ্গ হয়েছেন। এবার একটা কথা বলি আপনাদেরকে, যখন কোনো গ্রহ তুঙ্গ হবে সে অত্যন্ত বলবান, যখন কোনো গ্রহ নিচস্থ হবে তখন সে দুর্বল। কিন্তু যদি এরকম নিজ ভঙ্গ রাজযোগ দেখতে পাওয়া যায়, এইরকম নিজ ভঙ্গ রাজযোগ যদি দেখতে পাওয়া যায়, কোথায় হচ্ছে নিজ ভঙ্গ রাজযোগ লক্ষ্য করুন। এই যে বুধ আর শুক্র, বুধ হয়েছে নিচস্থ আর সেখানে হচ্ছে গিয়ে শুক্র হয়েছে উচ্চস্থ। এই নিজভঙ্গ রাজযোগ হচ্ছে গিয়ে অত্যন্ত অ্যাক্টিভ, এটা আপনারা মাথায় রাখবেন। এই কম্বিনেশনে সুপার সুপার ট্যালেন্টের জন্ম হয়। যাদের জন্ম কুণ্ডলিতে একাদশে এই বুধ শুক্র কম্বিনেশন, সরি একাদশে নয়, মীন রাশিতে বুধ শুক্র কম্বিনেশন দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে কিন্তু ট্যালেন্ট থাকে, তারা কিন্তু হাইলি ট্যালেন্টেড। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ কিন্তু কে না, এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত হতে পারেন। এবং যাদের জন্মকুণ্ডলিতে এই যোগটা থাকবে, রবি শনি যোগ, এরা হচ্ছে গিয়ে অত্যন্ত যুক্তিবাদী প্রকৃতির হবে। এদের লজিক, এদের যুক্তি, সেটা হচ্ছে চরম লেভেলের যুক্তি। 26 নম্বর নক্ষত্রে রবি রয়েছে, সরি 25 নম্বর নক্ষত্রে রবি রয়েছে। এই নক্ষত্রের অধিপতি গুরু বৃহস্পতি, তিনি কিন্তু নবম ভাবে অবস্থান করে রয়েছেন। এবারে এই যে যোগটা, আরেকটা যোগকে আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আরেকটা যোগকে আমি আপনাদেরকে দেখাবো, এটা খুব ভাইটাল যোগ। রবি বুধ শুক্র এক রাশিতে রয়েছে। এই মানুষগুলো এক্সট্রিমলি ট্যালেন্টেড হবে এবং হবে, এতে কোনো রকম কোনো প্রশ্ন নেই। যে কোনো ক্লাসিক্যাল বইতে যদি আমরা দেখি রবি বুধ শুক্র একত্রে রয়েছে, সেই মানুষটা হাইলি ট্যালেন্টেড হবে, এবং সে কিছু না কিছু কুছ তো বড়া করকে জায়গা, কিছু না কিছু করে যাবে পৃথিবীতে। এবার পরবর্তী বড় যোগ হচ্ছে ওনার ক্ষেত্রে লগ্নের নবমে দেবগুরু বৃহস্পতি, এটা একটা বিশাল যোগ। এইবার লক্ষ্য করুন, এখানে একটা কম্বিনেশনকে আমি আপনাদেরকে দেখাই। স্যার, লগ্নের নবমে না তো অষ্টমে বৃহস্পতি আসছে তো। না না, এইখান থেকে একটু গুনুন, 1 2 3 4 5 6 7 8 9। ও, এটা তো ত্রিকোণ, এটা এটা ত্রিকোণ, এটা এটা ত্রিকোণ। এবার একটা ত্রিকোণকে আপনারা লক্ষ্য করুন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা। ছবিটা দেখুন সবার আগে। এবার এই চার্টের মধ্যে কমপ্লিকেশনটাকে দেখুন, কতটা কমপ্লিকেটেড হয়ে গেল। কেতু চন্দ্রকে দেখছে, এরকম দৃষ্টিতে চন্দ্রের ঘরে বসে চন্দ্রকে দেখছে। শনি এবং কেতু উভয়ই কিন্তু অবস্থান করে রয়েছে শনির নক্ষত্রে। চন্দ্র, কেতু, শনি, এরা ত্রিকোণে রয়েছে। চন্দ্র, কেতু, শনি এরা ত্রিকোণে রয়েছে। শনির দৃষ্টি প্লুটোর ওপরে, সেই প্লুটোর ওপরে তিনটে গ্রহের দৃষ্টি। একটা হচ্ছে কে, চন্দ্র, একটা কে রাহু, আরেকটা কে শনি।
যে এই যে দ্বাদশ ঘর যে ঘরটা আমাদের অন্যতম প্রধান মোক্ষ ত্রিকোণ, এই যে দ্বাদশ ঘর এটা আমাদের অন্যতম প্রধান মোক্ষ ত্রিকোণ, সেখানে কিন্তু অবস্থান করে রয়েছে প্লুটো। সেখানে রাহুর দৃষ্টি, চন্দ্রের দৃষ্টি এবং শনির দৃষ্টি। ফলে এই মানুষের অন্তর্মন সেটা কিন্তু চরম শক্তিশালী হবে। কিন্তু মজাটা দেখুন, লগ্নপতি বুধ তিনি নিচস্থ, রাশি চন্দ্র তিনি নিচস্থ, আর ইনি পৃথিবীর সেরা বৈজ্ঞানিক হয়ে বসে রয়েছেন। তাহলে এখান থেকে আমরা কয়েকটা স্পেসিফিক লার্নিং পাচ্ছি। কি পাচ্ছি? আমাদের প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে জন্ম কুণ্ডলী অনুযায়ী খুব বড় যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কুণ্ডলী যে স্পেসিফিক্যালি ডিফারেন্ট তা কিন্তু একেবারেই নয়। এদের কুণ্ডলী আমাদের সাধারণ 10টা মানুষের মতোই কুণ্ডলী। কুণ্ডলী অন্যদের থেকে কোনোভাবেই বিশাল ডিফারেন্ট কিছু নয়, কিন্তু এদের কুণ্ডলিতে কিছু স্পেসিফিক কম্বিনেশন পাওয়া যায়, যে কম্বিনেশন গুলো এদের কুণ্ডলীকে হাইলি অ্যাক্টিভ করে তোলে। তাহলে এই কুণ্ডলীটার মধ্যে কি কম্বিনেশন রয়েছে? প্রথমটা হচ্ছে একটা নিজভঙ্গ রাজযোগ, আর একটা বিপরীত রাজযোগ। ষষ্ঠপতি মঙ্গল, ষষ্ঠপতি মঙ্গল তিনি কিন্তু তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হয়েছেন। ষষ্ঠপতি মঙ্গল তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হয়েছেন। বৃহস্পতি তার দৃষ্টি লগ্নের ওপর রয়েছে। লগ্ন রাহুর নক্ষত্রে রয়েছে। রাহু সেক্ষেত্রে অষ্টম ভাবে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই রাহু ফল দিয়েছে। আর এই রাহুর এই ফল দেওয়ার ফলে আহ লগ্ন তার যে অষ্টম ভাবে এই রাহু মঙ্গল, অষ্টম ভাব হচ্ছে গিয়ে গবেষণাধর্মী চিন্তা। যত লোক যত গভীর গবেষণা করেছে তাদের মধ্যে চরম অতৃপ্তি কাজ করেছে। অতৃপ্তি ছাড়া কেউ গবেষণা করতে পারে না। আর তার এই যে অষ্টম ভাব, সেইখানে মঙ্গল রাহু অবস্থান করার কারণে তার কিন্তু এই গবেষণাধর্মী শিক্ষা সেটা ভীষণভাবে তৈরি হয়েছে। আর কেউ কিছু আর বলার চেষ্টা করুন। স্যার লগ্ন মিথুন থাকার জন্য কনফিউজিং, বিভিন্ন সময় কিন্তু এর আচরণটা একটু স্বাভাবিকের থেকে একটু অন্যরকম এরকম ছিল আর কি, একটা টাইম কনফিউজ ছিল। আর হ্যাঁ স্যার, শুক্র 27তম নক্ষত্রে আছে। ওটা একটা বিরাট বড় মানে কাজ করেছে স্যার। আর মঙ্গল উচ্চস্থ আছে। উচ্চস্থ মঙ্গলকে রাহু টোটাল 100% রাইড করেছে। মঙ্গল এক হচ্ছে 100%, রাহুকে নিয়ে রাইড করেছে। আইনস্টাইনের মৃত্যুর ব্যাপারটা আপনারা কেউ জানেন, কিভাবে উনি মারা গিয়েছিলেন? না স্যার। পেটের মধ্যে কোনো শিরা ধমনী কিছু একটা বার্স্ট করে মারা গিয়েছিলেন। অদ্ভুতভাবে মারা গিয়েছিলেন। এবং মৃত্যুর সময় তার একটা অন্তিম ইচ্ছা ছিল। সেই ইচ্ছেটা হচ্ছে তিনি মারা যাওয়ার পরে তার ছাই সেটা যেন একদম মানে তাকে যেন দাহ করা হয়, এবং সেই দাহ করবার যে ছাই সেটা যেন আহ কোনো অচিহ্নিত স্থানে মানে একদম নর্মাল জায়গাতে ছড়িয়ে দেওয়া হয়। স্যার আইনস্টাইন কিছুটা ধার্মিকও ছিলেন। আইনস্টাইন এরা ওই দিকের লোকজনরা তারা কিন্তু ধার্মিকই থাকেন। কিন্তু স্যার উনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন।
উনি ঈশ্বরে বিশ্বাসী অবশ্যই ছিল, এই বিষয়ে কোনো সংশয় নেই। অনেকে বলেন যে তিনি জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করতেন, তবে সেরকম কোন রকম কোনো তথ্য পাওয়া যায় না। স্যার উনি খুব দেরিতে কথা বলেছিলেন, ওটা কি বুধ শুক্রের যোগের জন্য কিছু হয়েছে? উনি তো অটিজম ছিল নাকি না, কেতুটা সেকেন্ড হাউসে, সেই জন্য দ্বিতীয় কি কেতু দেরিতে ছিল, কথা বলে? হ্যাঁ। ওনার দ্বিতীয় কেতু ছিল, এবং এই অটিজমের জন্যই ওনার হচ্ছে কি আইকিউ হয়েছিল 160। নর্মাল হিউম্যান বিং এর আইকিউ লেভেল, এটা হচ্ছে গিয়ে যারা মোটামুটি আমাদের মতো অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের আইকিউ লেভেল হচ্ছে 100। আর আইনস্টাইনের সেই আইকিউ লেভেল ছিল 160। আর আইনস্টাইনের উপরে যখন প্রেশার আসতো, বিভিন্ন রকম প্রেশার, তখন সেই আইকিউ লেভেলটা বাড়তো। মানে যত চাপ তত বেশি বুদ্ধি। এমনিতে উনি খুব সহজ সরল মানুষ ছিলেন, কিন্তু চাপ আসলে পরে ওনার বুদ্ধি বাড়তে শুরু করতো। হ্যাঁ, আর ষষ্ঠে চন্দ্রের জন্য কিছু ভুলে যাওয়ার কিছু প্রবণতা ছিল। উনি তো ওইটা প্রচুর ভুলে যেতেন, উনি সবকিছুই ভুলে যেতেন। ওটা কি স্যার ষষ্ঠে চন্দ্রের জন্য হবে? চন্দ্র নিচস্থ ষষ্ঠে, ওনার স্মৃতিশক্তির ঘাটতি ছিল। কিন্তু উনি যেগুলো কাজের জিনিস সেগুলো কোনোদিন তো ভুলতেন না। ভুলোমনা, আনমনা আর ভুলে যাওয়া, এইগুলোর মধ্যে ডিফারেন্স নিশ্চয়ই আপনারা বোঝেন। তো উনি ছিলেন ভুলোমনা। বেশিরভাগ বিজ্ঞানীরাই ভুলোমনা থাকতেন। খুব কম সংখ্যক বিজ্ঞানীকে দেখতে পাওয়া গেছে খুব স্মার্ট, খুব নিজের টুকু বুঝতে পারে, খুব গোছানো, যারা প্রকৃত বিজ্ঞানী, তারা স্যার তারা একটা কিন্তু কথা একটু বলবো? ভুলোমনা টাইপেরই। স্যার একটা কথা বলবো? হম হম। বলছি সাবকনসিয়াস মাইন্ডে বেশি থাকতেন। তো তাই থাকবেন। তবে আমার তো অত পরিচয় ছিল না। হ্যাঁ স্যার, এই ব্যাপারে একটা স্যার ওনার কাহিনী গুণগুণ বিখ্যাত ছিল আছে। স্যার। আমি একজন একজন ওনার করে। মেয়ের বিয়ে ভুলে গেছিল উনি। পাশাপাশি আহ ওনার বিবাহিত জীবনও ভালো ছিল না। উনি মনে হয় তো দুটো বিয়ে করেছিলেন। স্যার সাবকনশিয়াস নিয়ে ওনার নিজের যে এক্সপ্লানেশন আছে, উনি যখন খুব বড় প্রবলেমে পড়তেন উনি ভায়োলিন বাজাতেন, এবং সেই ভায়োলিন বাজানোর সময় উনি প্রবলেমের সলিউশন পেতেন, সাবকনশিয়াস থেকেই উনি পেতেন, এবং এটা ওনার স্বীকারোক্তি আছে। আচ্ছা স্যার, দ্বিতীয় কেতু থাকলে কি কথা দেরি করে বলে? বলতে পারেন। দ্বিতীয় কেতু থাকলে পরে আমি আহ কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। আমার পরিচিত এবং আমার ক্লায়েন্টেরা একজনের দ্বিতীয় কেতু রয়েছে। তো তিনি আহ টাকা পয়সা আয় করে, তিনি প্রচন্ড কৃপণ ছিলেন, তো টাকা পয়সা আয় করে বাড়ির মধ্যে একটা বাঁশের মধ্যে উনি টাকা পয়সাগুলো রাখতেন। বাঁশের বাড়ি ছিল, সেই বাঁশের মধ্যে টাকা রেখে দিতেন। এবার উনি কোনো একটা সময় কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলেন, 10-15 দিনের জন্য। ফিরে এসে দেখেন সেই বাড়ি পাল্টে গেছে, বাস সব জায়গা চেঞ্জ হয়ে গেছে। মানে বাড়িটা ভেঙে আবার নতুন করে, বেড়ার বাড়ি তো চেঞ্জ করে নিজে ঘরের লোকজন। এবার এর ফলে উনি সেই বাস হারিয়ে ফেলেছিলেন। কোন বাসে টাকা রেখেছিলেন সেই বাস আর উনি খুঁজে পাননি। এটা হচ্ছে একজন লোক। দ্বিতীয় আরেকজন লোকের কথা বলি। ইনি খুব ভালো অ্যাস্ট্রোলজার। ইনি যা বলেন মোটামুটি আন্দাজেই বলেন, কিন্তু সেগুলো মিলে যায়, একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে। ওনার কথা বলার সময় জিভটা জড়িয়ে যায়। ও বুঝতে পারছিস তো তুই কি বলতে চাইছি, এরকম টাইপের কথা বলেন। হ্যাঁ। সেকেন্ড হাউসে কেতু থাকার কারণে মুখের মধ্যে প্রচুর ব্রণ এবং মুখে প্রচুর দাগওয়ালা লোক দেখতে পাওয়া যায়। এটার উদাহরণ আমরা প্রচুর দেখেছি। বেশ কিছু মানুষ আছেন যাদের হচ্ছে গিয়ে মুখের মুখমণ্ডলের মধ্যে কিছু অসামঞ্জস্য রয়েছে, কোনো বাঁকা মুখ, কখনো টানা বাঁকা মুখ, এরকম হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যায়। দ্বিতীয় কেতু কি বলবো আমরা, আহ সিদ্ধ। দ্বিতীয় কেতু হচ্ছে গিয়ে বাক সিদ্ধ বাড়ায়। এবার এই চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ, মানে কালপুরুষের কর্কট, বৃশ্চিক এবং মীন, এই জল তত্ত্বের রাশিগুলো, এরা হচ্ছে ডিরেক্টলি আমাদের অনুভূতির সঙ্গে কানেক্টেড। এই মানুষটার ক্ষেত্রে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কেতু, চন্দ্র এবং শনি, এই যে ত্রিকোণ সম্পর্ক তৈরি করেছে, এবং এই সম্পর্কই কিন্তু মূলত আইনস্টাইনের এই প্রবল মেধা বা প্রবল আইকিউ কারক। এটা ছাড়া কিন্তু আর কোনো অ্যাক্টিভ কম্বিনেশন নেই। তার সঙ্গে সঙ্গে আমরা যেগুলো বললাম,
যে বুধ শুক্র কম্বিনেশন, এটা এটা কিন্তু নর্মাল বুধ শুক্র নয়, এটা কিন্তু নিচ ভঙ্গ রাজযোগে সৃষ্ট বুধ শুক্র। ফলে এটা নর্মাল যোগ নয়, বুধ শুক্র কম্বিনেশন নয়, বুধাদিত্য কম্বিনেশন। এটা কিন্তু খুব স্ট্রং কম্বিনেশন হয়েছে এখানে। 12th হাউসে বুধাদিত্য কম্বিনেশন, নর্মাল বুধাদিত্য কম্বিনেশন, দুটোর মধ্যে বিরাট তফাৎ আছে। শনি, সে কিন্তু বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করে বসে আছে, হাবিজাবি শনি নয়, এখনো শনি ওইখানেই বসে আছে, কিন্তু এখন বৃহস্পতির সঙ্গে কোনো বিনিময় টিনিময় নেই। এখন বৃহস্পতির সঙ্গে আইনস্টাইনের জন্মকালে শনি কিন্তু বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করে বসেছিলেন। আর এই সময় এই যে আর্দ্রা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্রের মধ্যে পরিবর্তন, ভীষণ ভীষণ ভাবে একদম মানে যুদ্ধকালীন তৎপরতায় পরিবর্তন ঘটানো, মানুষের যে থট প্রসেস সেটাকেই চেঞ্জ করে দিয়েছেন। আচ্ছা, আমি একটা শব্দ বলবো আপনাদেরকে, সেই শব্দটা হচ্ছে হিরণ্যগর্ভ। যারা যারা জানেন না হিরণ্যগর্ভ শব্দটা, তারা তারা এন লিখবেন চ্যাট বক্সে, হিরণ্যগর্ভ। তো যাই হোক, তো আইনস্টাইনের জন্মকুণ্ডলী সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আমরা কিন্তু বুঝতে পেরেছি। তাহলে এই ক্ষেত্রে এবার আমরা একটু বাস্তবে চলে আসি। এই কুণ্ডলীটাই নিয়ে যদি আমাদের কাছে কেউ আসেন, কোনো ভদ্রলোক আসেন, তাহলে আমরা একে দেখে আমরা জানি না যে এটা আইনস্টাইনের কুণ্ডলী, তাহলে আমরা কি বলবার চেষ্টা করব? এই ক্ষেত্রে আমরা দু তিনজন একটু বলার চেষ্টা করি যে এই কুণ্ডলীটা আমরা কেউই জানি না এটা আইনস্টাইনের কুণ্ডলী, তাহলে এটা দেখে আমরা কি বলবো আমাদের যে নর্মাল গ্রহযোগ আছে সেই গ্রহযোগ সাপেক্ষে? স্যার একটা পয়েন্ট বলবো স্যার। নিশ্চয়ই। স্যার মঙ্গল রাহু অষ্টমে, দীর্ঘ আয়ু, কোনো বড় ফাঁড়া থেকে বেঁচে যাবেন, যে এটা কি বলা যায় স্যার? পাড়া থেকে বেঁচে যাবেন এটা বলাটা মুশকিল। পাড়া থেকে বাঁচবেন উনি বৃহস্পতির জন্য, কিন্তু মঙ্গল রাহু, আচ্ছা ওই যে মৃত্যুর সময় একটা অর্গান বাস্ট করেছে, অ্যাবনর্মাল আচ্ছা অ্যাবনর্মাল গ্রোথ অফ অর্গান, মাস্কুলার গ্রোথ। আচ্ছা স্যার। স্যার উনি তো ওই হোলাকস্ট থেকেও বেঁচেছিলেন, সেই সেন্সে আমি এই রাহুটাকে কানেক্ট করেছিলাম স্যার। হম হম। রাহু তো অমর, রাহু তো অমৃত খেয়ে নিয়েছিল। তো স্যার। তার জন্য হচ্ছে কি অষ্টমে রাহু সাধারণত দীর্ঘায়ু দেয়, দীর্ঘায়ুটা অবশ্যই, স্যার। কিন্তু দীর্ঘায়ুটা হচ্ছে গিয়ে স্মুথ নয়। আবার আচ্ছা এখানে একটা জিনিস বলি, যে এই যে অষ্টমে রাহু, এইটা অন্তত তিনজন চরম আধ্যাত্মিক লোকের কুণ্ডলিতে আমি দেখেছি, তাদের জীবনে ঈশ্বর চেতনা ছাড়া কিছু নেই। হম। এবং এদের মধ্যে একজন জীবিতও আমি দেখেছি, এরা চরম আধ্যাত্মিক। আবার এরকমও দেখেছি অষ্টমের রাহু ঈশ্বরের নাম শুনলে পরে রেগে যায়, মানে ঈশ্বর, মানে কোনো ভগবান টগবান হতে পারে না, নেই ভগবান, এরকম মেন্টালিটি, চরম মানে নাস্তিক, এক্সট্রিম। এক্সট্রিম। হ্যাঁ, অষ্টমটা তো সাবকনসিয়াস মাইন্ড, এবং অষ্টম থেকে আমরা আমাদের ওই পাস্ট লাইফ বা ফিউচার লাইফ এর সঙ্গে একটা কানেক্ট করার চেষ্টা করি। এই আমাদের যদি এটা লগ্ন হয়, তাহলে আমরা জাস্ট এখান থেকে এসেছি, দ্বাদশ অতিক্রম করে এসেছি, অষ্টমে আমাদের মৃত্যু হবে। মানে এইখান থেকে এই নবম দশম, অষ্টমের পরে নবম দশম একাদশ, তারপরে দ্বাদশ থেকে আমার পরের জন্মে আসার প্রস্তুতি শুরু হয়ে গেল। তাহলে এই অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত যে স্প্যানটা, এইখানে আমরা ওই প্রেত লোক, এই সময়ের যে ব্যাপার স্যাপার গুলো হয়, সেই ক্ষেত্রগুলো আমরা অতিক্রম করি। তাহলে এই অষ্টম ভাব ডিরেক্টলি আমাদের মোক্ষের সঙ্গে কানেক্টেড। ফলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, মানে আমাদের পাস্ট লাইফের ফিলিংস বা ফিউচার লাইফে আমরা যেগুলো বয়ে নিয়ে যাব, সেগুলো তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে থেকে যায়। তো সেই সাবকনসিয়াস মাইন্ড এখানে এসে অন্যভাবে অ্যাক্টিভেটেড হয়ে যায়। যে অষ্টমে আহ রাহু, অষ্টমে রাহু বা অষ্টমে কেতু, এরা সেই আলাদা লেভেলের, মানে সেই ভগবানের সঙ্গে যেন যোগাযোগ করছে, লাইক একদম মানে সেই লেভেলের লোক। এবার আইনস্টাইন তো সেরকমই কাজ করে ফেলেছেন, মানে উনি তো যে বিষয়গুলো বলেছেন সেগুলো হচ্ছে ওই দেবতাদের ট্রাভেলিং টাইপের গল্প স্বল্প। আমি একটা বইতে পড়েছিলাম যে এই যাদেরকে আমরা ঈশ্বর হিসেবে চিন্তা করি, এদের এদের যে ইউনিভার্স, এদের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনের স্পিড হচ্ছে আমাদের থেকে অনেক বেশি, এবং তাদের বেসিক স্পিড, যেমন পৃথিবীতে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি,
আমার কোনো ফিলিংস নেই, আমি ভাবছি আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি, এখানে বসে আছি, এক জায়গায় বসে আছি। কিন্তু পৃথিবী তো সেকেন্ডে বহু কিলোমিটার ছুটছে। পৃথিবী এক সেকেন্ডে চোখ বন্ধ করে চোখ খুলছি, পৃথিবী এখান থেকে বনগা চলে গেছে, সম্ভবত 76 কিলোমিটার/সেকেন্ড। আমি একটু স্পিড অফ আর্থটা বলছি আপনাদের, একটু দেখে নিয়ে বলি, ভুলভাল বলার থেকে দেখে বলা হবে। স্পিড অফ আর্থ/সেকেন্ড, 1 সেকেন্ডে হচ্ছে গিয়ে প্রায় 18 মাইল। 18 মাইল মানে হচ্ছে প্রায় 30 কিলোমিটার। 30 কিলোমিটারের কাছাকাছি চলে যাচ্ছে পৃথিবী, মানে 1 সেকেন্ডে পৃথিবী 30 কিলোমিটার চলে যাচ্ছে। মানে এখন এখানে চোখ বন্ধ করে চোখ খুললাম, পৃথিবী চলে গেছে হাবড়ে। দেখেছো, তোমাকে আমি আদর করছি, যেখানে পৃথিবী কোথায় চলে গেছে, আর তুমি ভাবছো চুপ করে এক জায়গায় ঘুমাচ্ছি। হ্যাঁ, তো এই যে ভয়ঙ্কর স্পিড, তাহলে দেবতাদের ডাইমেনশন যেটা, সেইটা আহ, উনি একটা কনসেপ্ট তৈরি করেছিলেন যে দেবতাদের ডাইমেনশনের বিগিনিং হচ্ছে আলোর বেগ থেকে। ফলে ওনাদের আলোর বেগে যেহেতু ওনারা চলেন, ওনারা যখন স্থির, তখন ওনারা আলোর বেগেই চলছেন। ফলে ওনাদের কোনো এজ বাড়ে না। ফলে ওরা হচ্ছে কি অমৃত লোকে আছে। এইরকম সব কনসেপ্ট, এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি টিত্তি নেই, কিন্তু তা হলেও এই কনসেপ্ট তো কনসেপ্টই। হ্যাঁ, শুক্র 27তম নক্ষত্রের জন্য কি উনি ওই যে কোনো মানে কি বলবো মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ার কোনো যোগ ওইটা উৎপন্ন হচ্ছে? শুক্র 27 নম্বর ঘরে থাকার কারণে ওনার অধ্যবসায় চরম মাত্রায় বেড়েছে। এটা আমরা যেহেতু রেবতী নক্ষত্র নিয়ে আগের দিন ডিসকাস করেছি, সেখানে আমরা দেখেছি। ওখানে হচ্ছে কি মিউজিক, মৃদঙ্গ, রেবতী নক্ষত্রে নিয়ে। এবং গৌরাঙ্গ বাবু কিন্তু ভীষণ তথ্য সমৃদ্ধ একজন ব্যক্তি। আমি অবাক হয়ে গেলাম আগের দিন, উনি কেকের রাহু ইয়েতে রয়েছে, আহ কেকের রাহু হচ্ছে গিয়ে কোথায় রয়েছে, রেবতী নক্ষত্রে ছিল স্যার। রেবতী নক্ষত্রে। সেটা উনি হচ্ছে গিয়ে বলেছেন, এবং এটা ওই সময় মাথায় রেখে বলা, আমি এখনই ভুলে গেছি, চরম ব্যাপার। তো ফলে আমি পরের দিন দেখেছি যে ওটা সত্যি সত্যি ওরকম অবস্থায় রয়েছে। তো ফলে আমার শ্রদ্ধা ওনার প্রতি আরো বেড়ে গেছে। স্যার ধন্যবাদ তো স্যার। উনি যেটা হচ্ছে কি বললেন যে আইনস্টাইন বাজনা থেকে হচ্ছে কি উনি মাইন্ডের পিস খুঁজতেন। রেবতী নক্ষত্র হচ্ছে কি হ্যাপিনেস, মানে সেটা হচ্ছে একটা আনন্দদায়ক পরিস্থিতিকে নির্দেশ করে। এবং রেবতী নক্ষত্রের চিহ্ন ছিল মৃদঙ্গ। তাই এখানে হচ্ছে কি উনিও কিন্তু মিউজিককে ওনার সাবকনসিয়াস মাইন্ডকে জাগ্রত করবার একটা আধার হিসেবে চিন্তা করতেন। তো এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার একটা মজার জিনিস, খুব মজার জিনিস, আপনাদেরকে যদি এটা যদি ব্লাইন্ড ব্লাইন্ড চার্ট হয়, অর্থাৎ আপনারা জানেন না এটা কার কুণ্ডলী, এবার বলতে বলা হলো এই বাচ্চাটার পড়াশোনা সম্পর্কে একটু বলো তো দেখি। শুধু একটু বলুন, ভালো বলবেন না খারাপ বলবেন? স্যার ভালোই তো বলবো, কারণ পঞ্চমপতি শুক্র উচ্চস্থ হয়ে দশমে রয়েছে, তো ইন জেনারেল তো ভালোই বলা যায়। মনটা নিয়ে একটু প্রবলেম, মানে যেহেতু হ্যাঁ, চন্দ্র কেতু, চন্দ্রটা একটু হয়তো চন্দ্র কেতু শনি কনসেন্ট্রেশনের সব একটা একসাথে, তো প্রবলেম সেজন্যই আর হতে কি। পারে, কিন্তু এমনি তো ভালোই বলা যাবে। না, চতুর্থপতি আর বুধ, সায়েন্স নিয়ে পড়ার সম্ভাবনা চতুর্থপতি বুধ রয়েছে। দশমে, একজন একজন পঞ্চমপতি, একজন একজন শান্তি শান্তি, একজন একজন করে, অস্থির চতুর্থপতি হলে হবে বুধ না। দশমে, না না না, আজ পঞ্চম, একজনের বলা শেষ হয়নি, আরেকজন বলছিলেন, ঐশিকা সম্ভবত বলছিলেন। হ্যাঁ, বলছিলাম যে মানে সাধারণত রবি শনি এই জাতীয় কম্বিনেশন সায়েন্সকে, মানে শনি তো সাধারণত যুক্তিকে ইয়ে করে, তো সায়েন্স জাতীয় পড়াশোনা করলে ভালো হয়, সেইটা আর কি বলতে চাইছিলাম, যে উনি হয়তো সায়েন্স নিয়ে পড়তে পারেন। বেশ, পরে আমি একটা দিনকে এই কম্বিনেশন গুলো লিখিয়ে দেবো, যে ডাক্তারের জন্য বা বিভিন্ন পেশার জন্য, বিভিন্ন শিক্ষার জন্য কি কম্বিনেশন হয়। এটা আমাদের রয়েছে সিলেবাসে, আমি এটা করিয়ে দেবো।
আচ্ছা। স্যার, দ্বিতীয় যখন কেতু, তো প্রথম দিকে পড়াশোনায় উনি যথেষ্টই আনমনা ছিলেন এবং পরে গিয়ে সেটা উনি যথেষ্ট মনোযোগী হয়েছেন। আচ্ছা, এবার অহনা বলুন। আমি ওই ছোটবেলাকার পড়াশোনা বললেন তো স্যার, তো আমি ওই ছোটবেলাকার পড়াশোনা বলতে চতুর্থ আর পঞ্চমপতি দেখছি। চতুর্থপতি বুধ নিজবঙ্গ রাজ্য করে দশমে অবস্থান করছে। পঞ্চমপতি শুক্র দশমে উচ্চস্থ হয়েছে। হুম। আর ওই দুটো ঘরে কোনো গ্রহ নেই, কিন্তু তারা এইভাবে দশমে অবস্থান করছে। স্বাভাবিকভাবে খুব একটা খারাপ ছিলেন না। চন্দ্র মাঝে মাঝে ডিস্টার্ব দিত, কি ডিপ্রেশন দিত, একটু একাকিত্ব দিত, কিন্তু সেটা পঞ্চমপতি, পঞ্চমের চন্দ্র খুব একটা খারাপ ফল দেয় না, কিন্তু যেহেতু নিচস্থ, তাছাড়া উনি ভালোই ছিলেন পড়াশোনায়, আমার তো এই মনে হয়। এখানে আমরা যখন দেখবো, তখন আমরা দেখবো লগ্নপতি নিচস্থ, চতুর্থপতি নিচস্থ, চন্দ্র নিচস্থ, এবং নবমে, সরি অষ্টমে হচ্ছে গিয়ে মঙ্গল রাহু। মানে এখানে আমাদের বলা উচিত ছিল এটি একটি ভয়ঙ্কর দুর্বিনীত বাচ্চার ছক। দুর্বিনীত মানে হচ্ছে গিয়ে দুষ্ট বাচ্চার ছক, এবং যে কিনা ছোটবেলাতে প্রচুর রোগে ভুগত। এবার এটা আপনারা ঠিকঠাকই বলেছেন যে যেহেতু এখানে বুধ শুক্র কম্বিনেশন রয়েছে, আস্তে আস্তে পরবর্তীকালে এই মানুষটা ট্যালেন্টেড হয়ে উঠতো আস্তে আস্তে এই মানুষটার মধ্যে। এবং যেহেতু বৃহস্পতি নবমে রয়েছে, পরবর্তীকালে আস্তে আস্তে ঠিকঠাক হওয়ার একটা জায়গা রয়েছে। স্যার বলছে এখানে লগ্নপতি পঞ্চমপতি অষ্টমপতি নবমপতি দশমে গিয়ে বসেছে বলে স্যার উনি এই রিসার্চের দিকে গেছেন, মানে অষ্টম নবম পঞ্চম কানেকশনে স্যার রিসার্চের দিকে যায়। হ্যাঁ, অনেকগুলো তো আমরা কম্বিনেশন বললাম, এই যে মঙ্গল রাহু কম্বিনেশন রিসার্চ, নবমে বৃহস্পতি, এই বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময়, এটা রিসার্চ, শুক্র বুধ রবি দশমে বসে আছে, এটা একটা খুব ভালো কম্বিনেশন। এটা ওই আহ খুব সাকসেসফুল এডুকেশনাল ক্যারেক্টার, তাদের কুণ্ডলিতে এই কম্বিনেশনটা দেখতে পাওয়া যায়। আরেকটা স্যার, ওনার যে ছোটবেলাটা খুব মানে পারিবারিক জীবনটা যে ভালো কাটেনি সেটা সেকেন্ডের কেতু দেখে বোঝা যায়। এটা তো অবশ্যই। হুম। আর এখানে যে কম্বিনেশনটা রয়েছে, এটা ওরা বিবাহিত জীবন সম্পর্কে যদিও আমার কোনো ধারণা নেই, কিন্তু ওরা বিবাহিত জীবন খারাপ থাকারই কথা। এবার আমরা দুটো কুণ্ডলী নিয়ে ডিসকাস করবো, তার মধ্যে এই টাইপের ডিসকাশন আমরা কোনোদিন এর আগে করিনি, মানে কোনোদিন করিনি। দুটো বার্থ টাইম আপনারা একটু লিখুন। আমি বলছি, একটা মিনিট। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে 2 অক্টোবর 1869। আমি লিখছি এখানে 2 অক্টোবর। ডেট হচ্ছে 1869। এক্সপেক্টেড টাইম হচ্ছে 8টা 36। আর প্লেস হচ্ছে পোরবন্দর, গুজরাটের পোরবন্দর। স্যার এম না পিএম? এম। সবাই জানেন এটা কার কুণ্ডলী? এটা হচ্ছে মহাত্মা পাকিস্তানের গান্ধী। জনক শ্রী না। হ্যাঁ। মোহনদাস করমচাঁদ গান্ধীর কুণ্ডলী। হ্যাঁ। আর আরেকটা আমরা লিখছি, এটা হচ্ছে নাথুরাম গডসের বার্থ চার্ট। ওনার ক্ষেত্রেও 19শে মে 1910
হিসেবে 1910, 8:30, আর প্লেস বার্থ হচ্ছে বারামতি। তাহলে 19/5/1910, আর প্লেস অফ বার্থ হচ্ছে বারামতি। আর এই 8:30টা এম না পিএম? AM। এর আগে কোনোদিন আমরা এরকম এই চার্ট বিশ্লেষণ করিনি যে একজন মানুষ এবং তার খুনি আহ, তাদের কুণ্ডলী আমরা একসঙ্গে অ্যানালাইসিস করিনি। যাই হোক, আজকে আমরা প্রথম এই ধরনের চার্ট অ্যানালাইসিস করব, এবং আই থিঙ্ক এখানে আমরা আমাদের আজকে যেটা খোঁজার কথা ছিল সেটা হচ্ছে বক্রী গ্রহ, সেটা আমরা পাবো। গর্ভ হচ্ছে আমাদের স্টিফেন হকিং যেটা বলেছিলেন যে একদম বিশুদ্ধ শূন্য থেকে পৃথিবীর উৎপত্তি হয়েছে, পৃথিবী না, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। তো সেরকম একটা কনসেপ্ট আমাদের বেদে ছিল, তার নাম হচ্ছে হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ হচ্ছে স্বর্ণময় ডিম্ব, এবং সেই ডিম্ব, সেখান থেকেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে। সেখান থেকে ব্রহ্মার উৎপত্তি, এবং ব্রহ্মা সমস্ত জগৎ চরাচর সৃষ্টি করেছিলেন। স্যার আর একবার বলবেন? হ্যাঁ, হিরণ্যগর্ভ হচ্ছে একটি স্বর্ণময় ডিম্ব। ভারতীয় ঋগ্বৈদিক শাস্ত্র অনুসারে হিরণ্যগর্ভ থেকেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড এবং সমগ্র জগৎ তার সৃষ্টি হয়েছে। তাহলে আমরা গান্ধীজির কুণ্ডলী বার করেছি। তিনি হচ্ছেন, তার লগ্ন হলো তুলা। লগ্নে অবস্থান করে রয়েছে মঙ্গল এবং শুক্র, আর এখানেই রয়েছে বুধ। দ্বিতীয় রয়েছে শনিদেব। তার এই মঙ্গল শুক্রের সঙ্গে একটা রাহুর কানেকশন এক্সপেক্টেড, বা অষ্টম ভাবের সঙ্গে শনিদেব কিন্তু এখানে বুধের নক্ষত্রে অবস্থান করে রয়েছেন। লগ্ন এখানে রয়েছে স্বাতী নক্ষত্রে, মানে এই দেখুন, লগ্নের সঙ্গে আমরা স্বাতী নক্ষত্রের কানেকশন, রাহুর কানেকশন পেয়ে গেলাম। এখানে থাকা দরকার রাহুর কানেকশন। মঙ্গল, তিনি অবস্থান করে রয়েছেন বিশাখা নক্ষত্রে। আহ শুক্র শুক্র বিশাখাতে, আর বুধ হচ্ছে স্বাতীতে। তাহলে শুক্র 16, আর বুধ হচ্ছে আহ স্বাতী, মানে এরকম ভাবে। এরপর আমরা পাচ্ছি ওরা 4th হাউসে কেতু। ফোর্থ হাউসে কেতু শ্রবণ নক্ষত্রে, চন্দ্র রাহু যুক্ত। ইয়েস, পেয়ে গেছি। চাঁদ এখানে অবস্থান করে রয়েছে 28 ডিগ্রিতে, মানে হচ্ছে 9 নম্বর নক্ষত্রে অশ্লেষা। আর এখানে রাহু রয়েছে পুষ্যা।
এই যে বক্রী বৃহস্পতি, অসাধারণ। বৃহস্পতি হচ্ছে 28, 28 মানে হচ্ছে কৃতিকা, ওয়াও, সুপার। আর হচ্ছে গিয়ে সান। এইবার হচ্ছে গিয়ে টুইস্ট, রবি কিন্তু অবস্থান করে রয়েছে দ্বাদশে, কিন্তু সেই লোকটা টাকায় টাকায় ঘুরে বেড়াচ্ছে। রবি অবস্থান করে রয়েছে, রবির ডিগ্রি হচ্ছে 16, মানে 13 নম্বর ভাব। এই বৃহস্পতিটি হলো বক্রী বৃহস্পতি। তাহলে আমাদের হিসেবটা মিলে গেল। আচ্ছা, গান্ধীজির একটা ব্রহ্মচর্য সাধনা বলে বিষয় ছিল। আপনারা এই বিষয়টা সম্পর্কে যদি কেউ না জানেন, তাহলে আমি একটুখানি বলতে পারি। যদি কেউ না জানেন গান্ধীজির ব্রহ্মচর্য সাধনা, তাহলে আমি আপনাদেরকে এটা বলতে পারি। তাহলে এখানে একটুখানি লিখে দিন যে এন, না স্যার। মুখে বলতে হবে না, এখানে একটু এন লিখে দিলে আমি বলে দেবো। এই বিষয়টা জানলে পরে গান্ধীজির সম্পর্কে আপনাদের শ্রদ্ধা চরম জায়গায় গিয়ে পৌঁছবে। ব্রহ্মচর্য সাধনা হচ্ছে উনি ওনার পরিবারের এবং পরিবারের বাইরেও বহু নারীকে নিয়ে শুতেন উলঙ্গ করে, এবং উনি দেখতেন যে ওইখানে উনি কামনাকে দমন করতে পারছেন কিনা। মানে এত শক্তিশালী, মহান, চরম মহান একটি মানুষ, যিনি তার পুত্রবধূ, সন্তান সম শিশু ইত্যাদিদেরকে ব্রহ্মচর্য সাধনা নামক একটি ব্যবস্থার মাধ্যমে উনি আহ তাদেরকে নিয়ে থাকতেন, তাদেরকে স্পর্শ করতেন, এবং উনি দেখতেন যে ওনার উম কামনার উদ্রেক হয় কিনা। এবং উনি মানুষকে দেখাতেন যে দেখো আমার কামনার উদ্রেক হয় না। কামনার উদ্রেক হওয়ার কথা নয়, কারণ ওনার হচ্ছে গিয়ে অষ্টম ভাব। এটা লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন কত সাধারণ শক্তি এবং ক্ষমতা সম্পন্ন ভদ্রলোক। ওনার অষ্টম ভাব, সেখানে কেতুর প্রভাব, সেখানে শনির প্রভাব, জলরাশিস্থ শনি। ফলে উনি যে মানে হস্ত সুখে পারদর্শী ছিলেন, এবং উনি ওনার কামনা পিষ্ট না হওয়া এটা দেখিয়ে উনি যে কত মহিলাকে এইভাবে পীড়িত না করে ভোগ করেছেন, এটাতে আমরা ওনার মহানতার পরিচয় পাই। এই জন্য কি লগ্নের সাথে রাহুর কানেকশন খুঁজছিলেন? হ্যাঁ, আচ্ছা। লগ্ন বা চন্দ্র, না হলে তো এরকম হ্যাঁ। বিকৃত কামনা আসবে না। হুম। এইরকম ঘটনা, এরকম হচ্ছে কি বিকৃত ঘটনা, এটা তো আসবে না। এবং হুম। এই যে লগ্নের শুক্রমঙ্গল এবং লগ্নটা রাহুর নক্ষত্র, এটা না হলে তো এই বিকৃতি আসবে না। এবং চন্দ্র রাহুযুক্ত, কেতু শনি রাহুযুক্ত হলে পরে মানুষদেরকে যদি ভোগ করবেন, সেই ক্ষমতাটা ওনাকে আবার ভগবান দেয়নি, কারণ কেতুর প্রভাব, শনির দৃষ্টি। সেই ক্ষেত্রে ওই উনি ওনার ওই মানসিকতাগুলো এইভাবে হচ্ছে গিয়ে চালাতেন। এবার আমরা চলে আসবো রাথুরাম গোডসের 19/5/1910, 38 বারামতি, 38। আমরা আশা করবে যে এই কুণ্ডলীগুলো ঠিক আছে। বারামতি পেয়ে গেছি আমরা। এবার তার লগ্ন হচ্ছে মিথুন। ছ নম্বর নক্ষত্র, এখানে রাহু, সরি, মার্স রয়েছে, এটাও 6 নম্বর নক্ষত্র। দ্বাদশে রয়েছে রাহু রবি বুধ। রাহু কৃতিকা নক্ষত্র, বুধ 14, 14 মানে হচ্ছে রোহিণী নক্ষত্র। আর
রবি 4, তার মানে হচ্ছে কৃতিকা নক্ষত্র। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, কৃতিকা নক্ষত্রের চিহ্ন কিন্তু ড্যাগার। ড্যাগার মানে হচ্ছে ছুরি, বড় ধরনের ছুরিকা, সেটা হচ্ছে কৃতিকা নক্ষত্রের চিহ্ন। আর পীড়িত মঙ্গল রাহু না থাকলে পরে জেনারেলি একজন মানুষ খুন করতে সহজে পারেন। চন্দ্র কোথায় স্যার? না, 12তে, আমি হচ্ছে শ্রবণাতে। শ্রবণা 22, এটা হচ্ছে 12। 12 মানে হচ্ছে উত্তর ফাল্গুনি। কেতু, এটা হচ্ছে অনুরাধা, শুক্র, শুক্র হচ্ছে 26, আর শনি হচ্ছে এখানে। শনি হচ্ছে 1। আপনারা নাথুরাম গোডসের পড়বেন, আমাদের তো বিকৃত ইতিহাস পড়ি আমরা। তো সেই বিকৃত ইতিহাসের মধ্যে এখন অনেক ইতিহাসের পরিবর্তন আসছে। আপনারা পড়বেন, ইতিহাস খুব ভালো জিনিস, এগুলো আমাদের পড়া উচিত। আচ্ছা, ব্রহ্মচর্য সাধনাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং স্যার ব্রহ্মচর্য শুক্রটা সাধনা 27-এ আছে স্যার, শুক্রটা রেবতীতে আছে, সরি 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 20 20 নাথুরাম গডসে। 20 ডিগ্রিতে, ঠিক। প্রথমে আমরা চলে আসি, এই যে এম কে গান্ধী, ওনার যে জন্মকুণ্ডলী, সেখানে সপ্তম ভাবে ষষ্ঠপতি বৃহস্পতি এসে উপস্থিত হয়েছে। তাহলে ষষ্ঠ হচ্ছে এই তুলা লগ্নের জন্য এই ঘরটা হচ্ছে রিপুস্থান। সিক্স লর্ড হচ্ছে গিয়ে বৃহস্পতি, তিনি হচ্ছেন রিপুর কারক গ্রহ, হর রিপুর কারক গ্রহ। তিনি বৃহস্পতি, তিনি রবির ঘরে এসে এখানে অবস্থান করলেন এবং তিনি বক্রী হলেন। এর ফলে যেটা হওয়া উচিত ছিল, ফলে এই জায়গাটা নিয়ে ওনার চরম স্যাটিসফ্যাকশন থাকার কথা ছিল, কিন্তু এই জায়গাটাতে ওনার স্যাটিসফ্যাকশন মেন্টালি ছিল না। এবং তার জন্য উনি বলেছেন যে, ওনারই একটা ডায়লগ, সন্তান উৎপাদন ছাড়া স্ত্রীলোকের ঘনিষ্ঠ হওয়া যুক্তি, এটা ওনারই বক্তব্য। মানে স্ত্রীলোকের কাছে পুরুষের যাওয়ার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত সন্তান উৎপাদন, তাছাড়া কিন্তু আর কোনো উদ্দেশ্য থাকা উচিত নয়। এইটা হচ্ছে গিয়ে ওনার বক্তব্য। তো এর কারণ হচ্ছে গিয়ে এই যে 7th হাউসে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন এবং কৃতিকা নক্ষত্রে বক্রী হয়ে, এর কারণে ওনার সপ্তম ভাব সংক্রান্ত চরম পীড়া সৃষ্টি হয়েছে। জেনারেলি দেবগুরু বৃহস্পতি সপ্তমে থাকলে আমরা কি বলি, এটা খুব ভালো সংসার হবে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং ভালো থাকবে। কিন্তু বৃহস্পতি বক্রী হওয়ার কারণে কি হলো, ওনার মধ্যে তিনি স্ত্রী এবং নারী এই নিয়ে একটা অদ্ভুত চিন্তা ভাবনা এলো, যেটা আমার আপনার মতো সাধারণ মানুষের মাথাতে ঢুকবে না, মাথা থেকে বেরোবে না। একজন মানুষ, তিনি ব্রহ্মচর্য সাধনাও করছেন, আবার এদিকে গানও গাইছেন, রঘুপতি রাঘব সীতারাম,
তিনি রামের ভক্ত। রাম যিনি কিনা সীতা মা ছাড়া আর কারোর দিকে তাকাননি, তিনি তার ভক্ত, খুব ভালো কথা। কিন্তু তার মধ্যে তিনি আবার ব্রহ্মচর্য সাধনাতে বিশ্বাসী। পরীক্ষা পরীক্ষা, সাধনা নয়, মহান পরীক্ষা। ঠিক আছে, আমাদের কিছু আসে যায় না। তো আহ এই যে বিকৃত মানসিকতা, এই বিকৃত মানসিকতার অন্যতম মূল কারণ সেটা হচ্ছে বক্রী বৃহস্পতি। তাহলে বক্রী বৃহস্পতি এই যে এখানে অবস্থান করে রয়েছেন এইভাবে, এই পরিস্থিতিতে সপ্তম ভাবে, এবং এটা কিন্তু ওনাকে হিউজ পপুলারিটিও দিয়েছে। ওনার রবি দ্বাদশে, তাহলে ওনার কিন্তু এত সুনাম অর্জন করার কোনো জায়গা ছিল না। রবি উনি ওনার ইগোর জন্য ভারতবর্ষকে নিয়ে খেলে দিয়েছেন। কারণ যখন নেতাজি সুভাষচন্দ্র বসু ইলেকশনে জিতলেন, তখন গান্ধীজি হচ্ছে গিয়ে, গান্ধীজির প্রার্থী ছিল ফট্টবি সীতারামাইয়া। তো ফট্টবি সীতারামাইয়া যখন চরম ভাবে হেরে গেল, তখন গান্ধীজি কিছু একটা করে সুভাষকে পুরো কংগ্রেস ছাড়তে বাধ্য করলেন। তো এই যে মানে এখানে যে অদ্ভুত ইগো, হ্যাঁ, যেটা আমরা কালকে দেখতে পেলাম মমতা ব্যানার্জির কাছ থেকে, অদ্ভুত ইগো, যে আমার ফাইল টাইল নিয়ে ওরা টানাটানি করছে, আমার ফাইল নিয়ে নিচ্ছে ওরা, এইরকম যে একটা অদ্ভুত ব্যাপার। তো এইরকম ব্যাপার স্যাপার গুলো এই রবি দ্বাদশে, রবি নিচস্থ, এই সমস্ত থাকলে হয়। কিন্তু এই যে চরম পপুলারিটি, হিউজ জনসংযোগ, এইটা কিন্তু ওনাকে দিল, সেটা হচ্ছে গিয়ে বক্রী বৃহস্পতি। আর আরেকটা বিষয় হলো, আগে যেমন আমরা ওই বুধ শুক্র নিয়ে কম্বিনেশন নিয়ে কথা বলেছি, বুধ শুক্র রবি কম্বিনেশন, এখানেও কিন্তু বুধ শুক্র কম্বিনেশন তৈরি হয়েছে। অ্যালবার্ট আইনস্টাইনের ক্ষেত্রে ওই মীন রাশিতে হয়েছিল, আর এখানে সেই বুধ শুক্র কম্বিনেশন, ক্লোজ কম্বিনেশন হয়েছে, সেটা কিন্তু তুলা রাশি। ওখানেও শুক্র বলবান, এখানেও কিন্তু শুক্র বলবান। এবং এইখানে এই যে শুক্র মঙ্গল কম্বিনেশন করেছে, এখানে কিন্তু শুক্র সক্ষেত্রী হয়ে লগ্নে অবস্থান, চন্দ্র সক্ষেত্রী হয়ে দশমে অবস্থান। চন্দ্রটা অবশ্যই পঞ্চমহাপুরুষ যুগে পড়বে না, কিন্তু শুক্র এই যে অবস্থান করে রয়েছে, এর ফলে কিন্তু পঞ্চমহাপুরুষ যোগ সৃষ্টি হয়েছে, এবং এর ফলে ওনার পপুলারিটি বেড়েছে। তো বৃহস্পতি বক্রী হওয়ার কারণে যে সিস্টেম, যে ন্যায় নীতি ওনার ভেতরে থাকা উচিত ছিল, সেই ন্যায় নীতি বা ওই উনি অবশ্যই গ্রেট ফিলোসফার, এতে আমার কোনো সংশয় নেই, পৃথিবীর কারোর সংশয় নেই। কারণ গান্ধীজি ওই সময় ভারতবর্ষের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন প্রচন্ড ভাবে, আর ওই সময়টাও ছিল গান্ধী যুগ। তো এই যে হিউজ পপুলারিটি, ওনার যে দর্শন, ওনার গান্ধী ফিলোসফি, এগুলো অত্যন্ত পপুলার হয়েছিল, মানুষজন নিয়েছিল বিষয়গুলোকে, তৎকালীন পরিস্থিতিতে এগুলো কার্যকরী হয়েছিল। তো সেগুলো অবশ্যই ঠিক। এবং এই যে পপুলারিটি, এগুলোর ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি হিউজ রেজাল্ট দিয়েছিল। যে কোনো গ্রহ বক্রী হলে পরে সেই গ্রহটা পৃথিবীর ঘনিষ্ঠ হয়। ফলে এইখানে দেবগুরু বৃহস্পতির পজিটিভ ইম্প্যাক্ট ওনার উপরে এসেছিল। আর কিছু কিছু দুষ্ট লোক বলে যে উনি ওই যে আফ্রিকা থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছিলেন, এটা নাকি মিথ্যে কথা। তো আমি তার সব জানতেও চাই না, আমি বুঝতেও চাই না। কিন্তু এখানে আমাদের যে জাজ হওয়ার কম্বিনেশন, সেই কম্বিনেশন গুলো পরিষ্কার ভাবে এই কুণ্ডলিতে নেই। কারণ ব্যারিস্টার হওয়ার জন্য রবি শনি এদেরকে খুব বলবান হতে হয়, কিন্তু তারা সেরকম বলবান নন এই কুণ্ডলিতে। কিন্তু তা হলো এই শনির দৃষ্টি কেতুর উপর, শনি কেতু উভয়ই অষ্টমে দৃষ্টি দিয়েছে, দশমে রাহু, দশমপতি দশমে এবং সঙ্গে রাহু যুক্ত, এইটাও কিন্তু একটা স্ট্রং কম্বিনেশন করা, বড়সড় কিছু করবার জন্য। কিন্তু লক্ষ্য করুন, এই মানুষটার মঙ্গল রাহুর সঙ্গে কোনো বড় সম্পর্ক নেই। তার মানে এই মানুষটার মধ্যে রিভলিউশনারি কিছু একটা করবার জায়গা কিন্তু ছিল না, বরঞ্চ একে আমরা কিছুটা সুবিধাবাদী বলতে পারি, যেটা আপনি বারবার করেছেন। আচ্ছা, একটু মমতা এরকম ভাবে করে দিন তো স্যার, মমতা পায়েল স্যার, কিছু বলতে চাইছে, পায়েল। স্যার আমি একটা মানে ওনার বলা হয়ে গেলে তাহলে আমিও একটু কিছু বলতাম। পায়েল, পায়েল খুঁজে পাওয়া যাচ্ছে না, পায়েল আছো নাকি? স্যার। পায়েল হাত তুলেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি বলছি কি যে চন্দ্র রাহুতে আছে, আবার এদিকে লগ্নে মঙ্গল, তো এই ব্যক্তি কি করে ওই মানে অহিংস এসব করলো?
অহিংস করার কারণটা হচ্ছে চন্দ্র রাহু যুগ, উনি বেসিক্যালি অহিংস, ওনার উনি হিংসাহীন ছিলেন কিনা এটা নিয়ে সংশয় আছে। এই লোকগুলো তখনকার দিনে একটা অদ্ভুত নীতি নিয়ে চলতেন। তো এনারা এনারা সমন্বয় সাধনকারী ব্যক্তিত্ব। এনারা ছিলেন সমন্বয় সাধনকারী ব্যক্তিত্ব, যারা ব্রিটিশ এবং ভারতবর্ষীয় ব্যক্তিদের মধ্যে সমন্বয় সাধন করতেন। এবং ওই ইউনিয়নের লিডারদের মতো, ইউনিয়নের লিডাররা গিয়ে কর্মীদেরকে বলে ওই করবো সেই করবো, কিন্তু তারপরে গিয়ে বসের কাছ থেকে পয়সা করে নিয়ে চলো সব ঠিক আছে, আমাদেরও দেখতে হবে, বস যেন মরে না যায়, বস মরে গেলে আমরা খাবো কি, এইরকম টাইপের ব্যক্তিত্ব ছিলেন এরা। এবং চরম লেভেলের, ফলে ওনার ওই যে অহিংস নীতি উনি ভগৎ সিং এর বেলায় উনি ভুলে গিয়েছিলেন, কিন্তু অহিংস নীতিটা ছিল যে আমাদের হাতে যেন ইংরেজরা না মরে, এইটা ছিল অ্যাকচুয়ালি ওনার অহিংস নীতি, যে অহিংসা পরম ধর্ম, এই নিয়ে উনি চালিয়েছিলেন। ফলে এইখানে হচ্ছে গিয়ে সুবিধাবাদী লোক প্রচন্ড প্রচন্ড চতুর, এই নিয়ে কোনো সংশয় হবে না, কারণ চন্দ্র রাহুযুক্ত। খুব কম লোককে আপনারা এরকম দেখতে পাবেন চন্দ্র রাহুযুক্ত এবং রবি দ্বাদশে রবি নিয়ে উনি ভারতবর্ষের টাকায় টাকায় ঘুরে বেড়াচ্ছেন। মানে ভাবতে পারছেন কি লেভেলের ব্যক্তিত্ব উনি। এবং এইখানে রবির থেকে অনেক বেশি এফেক্ট দিয়েছে বক্রী বৃহস্পতি। এবং ওইখান থেকে উনি ভারতবর্ষের জাতীয় কংগ্রেসে একটা গান্ধী ঢুকিয়ে দিলেন। কোথাকার ফিরোজ শাহ, উনি গান্ধীকে দত্তক নিয়ে উনি ইন্দিরা পরিবারকে, জওয়াহরলাল নেহেরু পরিবার থেকে গান্ধী পরিবার বানিয়ে দিলেন, যে আমার ওয়ারিশ হয়ে গেল ওরা। হ্যাঁ, কি অদ্ভুত বুদ্ধি। এবং সেই গান্ধী, মানে ওই নামের শেষে গান্ধী, ওটাকে ভাঙিয়ে এখনো কিন্তু ইতালিয়ান মহিলা করে খাচ্ছেন। চরম কূটনীতিবিদ। চরম চরম, এবং সেটা করে দিয়েছে বক্রী বৃহস্পতি আর চন্দ্রে রাহু। স্যার বুধ স্যার মঙ্গলযুক্ত। মঙ্গলযুক্ত, বুধ শুক্রযুক্ত, এবং এখানে বুধ একদম মানে সেই বুদ্ধি পেয়েছে, মানে সেই আইনস্টাইনের যেমন বুদ্ধি, এখানেও কিন্তু সেরকম বুদ্ধি। এখানে যেমন ওখানে আমরা দেখেছিলাম সাবকনসিয়াস মাইন্ডে মঙ্গল রাহু ছিল অষ্টম ভাবে, মঙ্গল রাহু, আর এখানে কনসিয়াস মাইন্ডের সঙ্গে রাহু যুক্ত হয়ে রয়েছে। ফলে এর কূটনীতির লেভেলই আলাদা। আচ্ছা, এবার আমরা চলে আসবো ওনার সাকসেস মোটামুটি আমরা বুঝলাম। এবং রবি দ্বাদশে থাকা সত্ত্বেও এখানে কিন্তু বক্রী বৃহস্পতি সে চরম রেজাল্ট দিচ্ছে, এবং এই বক্রী বৃহস্পতি কিন্তু ওনাকে সাকসেস দিয়েছে। বলা হয়েছে বক্রী গ্রহ সম্পর্কে, রেট্রোগ্রেড প্ল্যানেটস আর দ্য মোস্ট মিসআন্ডারস্টুড পার্ট অফ এ বার্থ চার্ট। কি বললাম? বক্রী গ্রহরা হচ্ছে জন্ম কুণ্ডলীর সবচেয়ে দুর্বোধ্য অংশ। আর যদি একজন জাতক তিনি বক্রী গ্রহকে অনুধাবন করতে সক্ষম হন, তাহলে তিনি কিন্তু জ্যোতিষের সমস্ত বিষয় সম্পর্কে অবগত হয়ে থাকবেন। বক্রী গ্রহ সম্পর্কে এটাও বলা রয়েছে যে an astrologer who can read and study the effects of retrograde planets, he knows everything in the birth chart or astrological কুণ্ডলী। তাহলে সুতরাং বক্রী গ্রহরা হচ্ছে চরম দুর্বোধ্য, এবং এইখানে বক্রী গ্রহরা হিউজ সাকসেস দিয়েছে। স্যার তবে বক্রী গ্রহ যদি নিচস্থ হয় তাহলে কি হয়? বক্রী গ্রহ নিচস্থ হতে পারে, তখন আমরা নবাংশ দেখব। নিচস্থ বক্রী গ্রহকে আমরা অবশ্যই নিচস্থ হিসেবেই ট্রিট করব, কিন্তু তার ফলদান ক্ষমতা চরম বেড়ে যায় বলে পরাশর বলেছেন যে নিচস্থ বক্রী গ্রহরা উচ্চস্থ হিসেবেও তাদেরকে ধরা যেতে পারে। বক্রী মানে বিপরীত, তাহলে নিচস্থ গ্রহকে আমরা উচ্চস্থ ধরতে পারি, কিন্তু উচ্চস্থ ধরার ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি ভাবনা চিন্তা করতে হবে। এবং নিচস্থ গ্রহকে নিচস্থই আমরা ধরবো, হতেই পারে বক্রী, কিন্তু তাকে আমরা বলবো যে এই গ্রহটি বলবান। স্যার উচ্চস্থ গ্রহ যদি বকরি হয় সেক্ষেত্রে কি ভালো ফল দেবে না খারাপ? উচ্চস্থ গ্রহ বক্রী হলেও ভালো ফল দেবে, কিন্তু অতিরিক্ত পাওয়ারফুল কোনো গ্রহ হয়ে গেলে পরে তখন সেটাকে কন্ট্রোল করা সাধারণ মানুষের পক্ষে বেশ কঠিন হয়।
তাই উচ্চস্থ গ্রহ যখন বক্রী হয় তখন তার রেজাল্ট বহু সময় নেগেটিভ হতে দেখতে পাওয়া যায়। আমার তো বলুন। স্যার এখানে এই যে বৃহস্পতিটা বক্রী সম্বন্ধে যে আপনি যে বোঝাচ্ছেন, তো এখানে একটা বিষয় যেটা হচ্ছে, যদি বৃহস্পতিটা বক্রী না হতো তাহলেও তো সেই এর মিসেসের সঙ্গে সেই একই ঘটনাই ঘটাতো। মানে ব্যাপারটা হচ্ছে সেই মিসেস সেই আপনার মহিলারা থেকে একটু দূরে থাকার এই প্রবণতা বা বউয়ের সঙ্গে দূরে থাকার একটা ডিটাচমেন্ট তৈরি করতো। কিন্তু বকরির সঙ্গে এটা পার্থক্যটা কি হলো? মানে বকরি এক্সট্রা কি যদি রেজাল্ট মার্গী দিল? হতো, বক্রী না হয়ে যদি মার্গী হতো, হলে উনি এতটা পাওয়ারফুল হতে পারতেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এই যে আমার ইচ্ছেকে প্রতিষ্ঠিত করব, আমার বৃহস্পতি হচ্ছে নিয়ন্ত্রণ দেয়, বৃহস্পতি হচ্ছে বাড়তে দেন। লাইক ব্রাহ্মণ একটা জায়গায় গিয়ে বা থামো, উনি কিন্তু থামেননি কোথাও। উনি ওনার মতবাদকে একটা সেই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এই জায়গাটা কিন্তু বক্রী বৃহস্পতির স্ট্রেংথ। মার্গী বৃহস্পতি হলে আচ্ছা ও আমার কথা মানছে না, ঠিক আছে, পরে আমি সরে আসি, এই সরে আসা পন্থী। বক্রী বৃহস্পতি হচ্ছে না না, সরবো মানে লড়বো। এবং লগ্নে মঙ্গল ওনাকে লড়াকু বানিয়েছে। তার সঙ্গে সঙ্গে বক্রী বৃহস্পতি, মঙ্গল লগ্নে থাকার সঙ্গে সঙ্গে যদি মার্গী বৃহস্পতির দৃষ্টি পড়তো, তাহলে কিন্তু অতটা উনি যতটা ফেরোসাস হয়েছেন, যতটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট করেছেন ওনার এই বিভিন্ন মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম উনি করেছেন, লবণ আন্দোলন ইত্যাদি করেছেন, খেরা সত্যাগ্রহ, বা হচ্ছে গিয়ে উনি ওনার যে আহ বিভিন্ন রকম, ভুলে যাচ্ছি, তো সেগুলো উনি যে করেছেন, এগুলো এই আন্দোলনগুলো তো উনি লিড করতে পারতেন না যদি বৃহস্পতি অসহযোগ ওখানে আন্দোলন, অসহযোগ অসহযোগ আন্দোলন। স্যার আন্দোলন। সেটার অসহযোগ জন্য, আন্দোলন। স্যার কিন্তু সেটার জন্য তো মঙ্গল অলরেডি তাকে জেদি তৈরি না, করেছে, লগ্ন থেকে তো দৃষ্টি লগ্নে দিয়েছে। মঙ্গল অতটা দিত না, উনি যতটা করেছেন ততটা শুধু মঙ্গল দিতে পারতো। তার সঙ্গে হচ্ছে গিয়ে আরেকটা প্ল্যানেটারি কম্বিনেশন দরকার, যেটা হচ্ছে গিয়ে অ্যাগ্রেসিভ এবং আনকন্ট্রোলড। সেটা ওনার চন্দ্রের সঙ্গে রাহু অবশ্যই দিয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বক্রী বৃহস্পতিও দিয়েছে। এই বৃহস্পতি যদি বক্রী না হয়ে মার্গী হতো, তাহলে সে বলতো না না, ওখানে জাস্ট তার ঘর গেরস্থ করতো, সংসারে কনসেন্ট্রেট করতো। স্যার আপনাকে অনুরোধ করবো, আর একটা যদি অন্য কোনো প্ল্যানেটের যদি এরকম কোনো অপশন থাকে বকরি, তাহলে যদি একটু কনফার্ম করেন তাহলে ভালো হয়। আচ্ছা, তো স্যার আমাদের এরপরে ওনার চেয়ে তো 9 বছরের বড় ছিলেন, তো এটা কি মানে বকরি বৃহস্পতি সপ্তমে থাকার জন্য কি ধরতে ওনার পারবো? ওয়াইফ তো হ্যাঁ, হ্যাঁ। হতে পারে। তবে এমনিতেও বৃহস্পতি সমবয়সী বা একটু বেশি বয়সী, বেশি বয়সে বিবাহ, এগুলোকে দেওয়ার চেষ্টা করেন। তবে এই ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি বক্রী বৃহস্পতি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়েছে, তার জন্য এটা হতে পারে। সেখানেও কিন্তু একটা ওই ওই আমলে, ওই যুগে, সেই হুম। যুগেও কিন্তু এই আমার থেকে কম বয়সী মেয়েদের বিয়ে করাটাই লক্ষণ ছিল, মানে প্রথা ছিল। সেখানেও কিন্তু উনি একজন বয়স্কা মহিলার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এবার এই জায়গাটাও কিন্তু বক্রী বৃহস্পতির রেজাল্ট। ওকে স্যার। আচ্ছা, এবার আমরা স্যার, হচ্ছে গিয়ে, হ্যাঁ, স্যার বলছি এটা তো একটা নন চার্ট, মানে এগুলো সম্বন্ধে আমরা প্রায় মোটামুটি ধারণা করে নিতে পারছি। যদি এটা আননোন চার্ট হতো তাহলে কিন্তু এই প্রেডিকশনটা হয়তো আমি করতে পারতাম না, বা হয়তো অনেকেই করতে পারতো না আমাদের গ্রুপে। তো সেই জন্যই বলছি একটা অন্য চার্ট একটা ফেলে দেখান না। আমরা একটা চার্ট যদি আজকে বার করতে পারি তাহলে দেখাবো, কিন্তু আজকে আমাদের হাতে বিশেষ সময় নাহলে নেই। পরের দিন দেখাবেন, নাহলে পরের পরের দিন দিন, দেখাবেন স্যার। পরের দিন আপনারা একটু মনে করবেন। আমি অন্তত 2-3টে চার্ট রেডি রাখবো যেগুলোতে রেট্রোগ্রেড প্ল্যানেটস আছে। আচ্ছা, এই চার্টটাতে আমাদের এই মানুষটা কেন হচ্ছে গিয়ে খুনের দিকে এগুলেন বা মার্ডার করতে পারলেন। মার্ডার করতে পারাটা কিন্তু চাট্টিকারি ব্যাপার নয়। এই যে রাহু, সে হচ্ছে গিয়ে মঙ্গলের ওপরে দৃষ্টি দিল। মঙ্গল আর্দ্রা নক্ষত্রে, আর্দ্রা নক্ষত্র কিন্তু প্রচন্ড উগ্র, এটা কিন্তু মাথায় রাখবেন। আর্দ্রা নক্ষত্র প্রচন্ড উগ্র নক্ষত্র, এবং রাহু অবস্থান করে রয়েছে তৃতীয় 3 নম্বর নক্ষত্রে। 3 নম্বর নক্ষত্র এটাও কিন্তু প্রচন্ড উগ্র, কৃতিকা, ভেগার, কাটাকাটির ব্যাপার। এবং
এই লোকটার যে নিয়ন্ত্রণের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি, প্রত্যেকের কুণ্ডলিতেই নিয়ন্ত্রণের কারক গ্রহ হিসেবে আমরা বৃহস্পতিকেই ধরবো। এই বৃহস্পতি কিন্তু এখানে চন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে। চন্দ্র বৃহস্পতি কম্বিনেশন জাতককে শান্ত, ধীর, পরিশীলিত, মানসিক শান্তিগ্রস্ত এইরকম করবার চেষ্টা করে। কিন্তু এই বৃহস্পতি যেই মুহূর্তে বক্রী হলো, তখন কিন্তু বৃহস্পতি চন্দ্র জীবযোগ বা বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ বলি না, এই বিষয়টা কিন্তু একদম ড্যামেজ হয়ে নিঃশেষিত হয়ে গেল। আর কিন্তু এই মানুষটার মধ্যে সেই গুণাবলী থাকলো না যেগুলো দেবগুরু বৃহস্পতি চন্দ্র যুক্ত হলে হয়। আমার তো এই জায়গাটা খেয়াল করতে হবে। হ্যাঁ স্যার, করছি অলরেডি। এই বৃহস্পতি চন্দ্র কম্বিনেশন এটা কিন্তু একদম শান্ত, ধীর, স্থির মানুষদেরকে ইন্ডিকেট করে। কিন্তু লগ্নে মঙ্গল থাকলেও এটা হতে পারে। কিন্তু মঙ্গলের উপরে যে রাহুর দৃষ্টি পড়লো, তখন কিন্তু মঙ্গলের কোয়ালিটি টোটালি চেঞ্জ হলো। ওইটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে এই যে চন্দ্রটা বক্রী বৃহস্পতি যুক্ত হলো, ফলে একটা বড় কিছু করে দেবো, মানে আমি ধরেছি ওটা, ওনাকে বিয়ে করব, আমি ওনাকে মারবো। এই যে মেন্টালিটি, গান্ধীজির মতন সেলিব্রিটিকে মারা কিন্তু ছেলে খেলা ছিল না। তো সেইটা হচ্ছে গিয়ে উনি করে দিলেন। তাহলে এখানে আমরা বক্রী গ্রহের একটা ইম্প্যাক্ট পাই। তার সঙ্গে সঙ্গে এই যে ঘটনাটা, এর যে 5 নম্বর ঘরের অধিপতি বৃহস্পতি, তার সঙ্গে শুক্রের দৃষ্টি বিনিময় থাকা রয়েছে 1 নম্বর, চরম ইচ্ছা শক্তি। এবং এখানে মেইন কাজটা যেটা করেছে সেটা হচ্ছে রাহুর দৃষ্টি মঙ্গলের ওপরে, এবং তার সঙ্গে নিচস্থ শনির দৃষ্টি মঙ্গলের ওপরে, আর আলটিমেটলি মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির উপরে, এবং তার সঙ্গে বৃহস্পতিটা বক্রী। এই বৃহস্পতি চন্দ্র এর উপরে মঙ্গলের দৃষ্টি, সেইটা হচ্ছে গিয়ে চরম নেগেটিভিটি ক্রিয়েট করেছে। আর তার কারণে উনি কিন্তু সেই সাহস অর্জন করতে পেরেছেন যে এরকম একটা লোককে আমি মার্ডার করব। তাহলে কিছুটা কনসেপ্ট আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। 225 ব্যাচের যারা মানুষ রয়েছেন, তাদের কি একটু ব্যাপারটা অন্যরকম হ্যাঁ ভালো হ্যাঁ লাগছে? স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ব্যাপারটা স্যার, কি আজকে আস্তে খুব আস্তে ভালো ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ হ্যাঁ, আজকে চার্ট গুলো অ্যানালাইসিস করে খুব ভালো লাগলো, অনেকটাই হ্যাঁ বুঝতে স্যার, পারলাম। আজকে চার্টগুলো খুব ভালো লাগলো। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে কি আরো কিছু নন চার্ট অ্যানালাইসিস করব। আর পরের ক্লাসে আমরা আপনাদের প্রশ্ন সম্পর্কেও কিছুটা গাইড করব আপনাদেরকে, কারণ এখন তো অ্যানালাইটিক্যাল পার্টে আপনারা চলে এসেছেন। আর তার সঙ্গে সঙ্গে আমাদের দিক থেকে একটা ফল্ট অনেকদিন ধরেই হয়ে আসছে, সেইটাকেও আমরা এবার ঠিকঠাক করবার চেষ্টা করছি। যে আহ, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের আমরা সিলেবাস ঠিক করেছি। তো সিলেবাস অনুযায়ী আমাদের নোটসটাও দেওয়া উচিত, যাতে আপনারা বই তো পড়বেনই, কিন্তু একটা কিছু পড়ার জিনিস থাকলে পড়াটা খুব ভালো হয়। তো আমরা সেটা করতে এতদিন ব্যর্থ ছিলাম। তো সেইটাকে এবার তৈরি করবার জন্য খুব খাটাখাটনি করছি, যাতে আর কি ওই একটা প্রপার নোটস এবং এই সিলেবাস অনুযায়ী নোটস, যাকে আমরা একদম হ্যান্ডবুক হিসেবে নিতে পারি প্রচুর উদাহরণ সহ। তো সেইটা লিখবার জন্য আমরা পরশুদিন রোববার থেকে লেখাটা শুরু করব। তো আমার আমি হচ্ছে কি আর কি আশা করছি যে তাড়াতাড়ি আমরা কিছুটা অন্তত লিখে ফেলতে পারবো। তো যাই হোক, আহ প্রয়োজন এই হলে পরে নোটস এই নোটস পরীক্ষায় টুকে দিলে তো তাহলে নাম্বার আপনারা দেবে? কে দিয়ে আমরা নাম্বার দিয়ে দেবো? নাম্বার দিয়ে কি হবে? নাম্বারে কিছু আসে যায় জ্যোতিষের? হ্যাঁ, কিন্তু আজকে আমার এগুলো বাড়িতে পরীক্ষায় অর্জুন লেখা যাবে না চক্রবর্তী তো? এসেছে। অর্জুন চক্রবর্তীর আপনার নামটা শুনে রাখুন। ভদ্রলোক হচ্ছেন আহ বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে জ্যোতিষ চর্চা করেন, এবং কেরালা বা অন্যান্য জায়গায় জ্যোতিষ চর্চা করেন, এবং হাই ফিজে দেখেন। প্রচুর টাকা পয়সাও মোটামুটি করেছেন। তো উনি ওনার জেঠুর কাছ থেকে জ্যোতিষ চর্চাটা শিখেছিলেন। আজকে উনি ওনার সঙ্গে অনেক কথা হলো। তো উনি বলেন বাবা মারা যাওয়ার পরে, ওনার 7 বছর বয়সে বাবা মারা গেছে, উনি 16 বছর বয়সে নিজের বয়স বাড়িয়ে বিভিন্ন জায়গাতে কাজ করেছেন। এবং ওনার প্রথম পেশা হচ্ছে গিয়ে ক্যাটারিং এর ডিশ ধোয়া। ফলে জীবনের নাম্বারটা খুব একটা বড় ব্যাপার নয়।
হ্যাঁ, 12 বছর আগে ওনার ফিস ছিল ওই 15,000 টাকা মতো ভারতীয় মুদ্রায়। ভারতীয় এই দেখতেন? না, উনি কিছুদিন ভারতীয়দের দেখা দেখেছেন, দেখবার পরে এখন আর ইয়ে দেখেন না, বাঙালি টাঙালিদের দেখেন না, উনি বিদেশেই প্র্যাকটিস করেন। উনি বিদেশে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়ে ইয়ে করেন, এবং 5টা ইউনিভার্সিটিতে জ্যোতিষ সম্পর্কিত স্পিচ উনি দেন। স্যার একটা ক্লায়েন্ট দেখতে 15,000 টাকা? আমি তো রিসেন্টলি একটা ক্লায়েন্ট 35,000 টাকায় দেখে এসেছি। তো শিয়ালদার অর্জুন বাবু? শিয়ালদার জন্য। বুঝতে পেরেছি। তো রিসেন্টলি আমি এক ক্লায়েন্টের সঙ্গে ক্লায়েন্ট দেখতে যাই, উনি বলেছেন বাড়িতে না গেলে হবে না, ওনার বাড়িতে যেতে হবে। তো আমার তো বাড়ি গেলে ওটাই ফিস 25। তো আমি বাড়িতে যাওয়ার ব্যাপারে রাজি হয়েছি, উনিও ডেকেছেন, কিন্তু ওনার মধ্যে একটা ইয়ে ছিল যে 25,000 টাকাটা কি হতে পারে। তো দেখা দেখার পরে ঘন্টা খানেকের কনসালটেশন ছিল, একটা কুণ্ডলী। তো একটা কুণ্ডলী দেখার পরে আমি উনি আমাকে বলছেন যে আপনি কি এমবিএ করেছেন স্যার? তাহলে বললাম, না আমি তো এমবিএ করিনি। বলছে আমার মনে হচ্ছে আপনি এমবিএ করেছেন। তো তারপরে উনি আমাকে উনি 10 অ্যাডভান্স করেছিলেন, তারপরে আমাকে একটা খাম দিলেন, সেই খামেও আবার 25 ছিল। আমি তখন দেখিনি, খামটা নিয়ে বেরিয়ে এসেছি, তারপরে গুনে দেখি সেখানে 25। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে বেশি দিয়েছেন? তারা বলছে আমি স্যার জানি। তো তারপরে বললাম আপনি কেন দিয়েছেন বেশি? তো বলছে আপনি স্যার প্লিজ নিন এটা, আপনি কাইন্ডলি এটা নিন, আপনি নিলে আমার খুব ভালো লাগবে, প্লিজ স্যার নিন, আমি আপনাকে খুব আর্নেস্টলি রিকোয়েস্ট করছি। তো এত রিকোয়েস্ট করলে আর কেউ না নিয়ে পারে, আমি নিয়ে নিলাম। তো আপনার মতন সাউন্ড নলেজ কবে আমাদের হবে কে জানে এ বিষয়ে। ও হয়ে যাবে, সব নিয়ে চাপ নেই। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। আপনারা সবাই খুব ভালো থাকুন। আমার পরের স্লটের লোকজনরা ফোন করে যাচ্ছে। শুভরাত্রি গুড নাইট। সবাইকে। গুড নাইট। শুভরাত্রি স্যার। স্যার গুড নাইট স্যার। আপনার মতন গুরু পেয়ে সত্যি আমরা ধন্য। ঠিক আছে, আশীর্বাদ করে দিলাম, সবাই ভালো হোক। চলো টাটা।